আজকে আপনার হেডলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি, যে হঠাৎ করে বাংলাদেশের মধ্যে এটা কি ঘটতে চলেছে, যেখানে গত 15 মাসে ইন্ডিয়ার সাথে আমাদের এক প্রকার মারামারি যুদ্ধাংদেহী অবস্থানে আছি। সেই জায়গায় হঠাৎ করে ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বা সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছে বাংলাদেশ সফর। 4 জন ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বাংলাদেশে আসছেন। এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যেহেতু 56 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি থেকে মামলা হয়েছে এবং সেখান থেকে প্রায় 26 জনকে সম্ভবত ধরা হচ্ছে, যার মধ্যে 17 জনই বর্তমান সার্ভিং নিয়ে আছেন সেনাবাহিনীতে, একদম নিয়মিত চাকরিরত আছেন, বাকিরা অবসরপ্রাপ্ত। তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এই সময় হঠাৎ করে সেনা কর্মকর্তা, আরো নর্মাল সেনা কর্মকর্তা, গোয়েন্দা সেনা কর্মকর্তা আসছে। আপনার কি ব্যাপারটা একটু বুঝতে পারছেন কিছু? কারণ হচ্ছে গতকাল রাতে হঠাৎ করে বাংলাদেশ সময় 4টার সময় আপনারা দেখেছেন যে পিনাকিদা 3 ইঞ্চি উনি ঘোষণা দিলেন যে কোন কোন ব্রিগেডে হেভি হচ্ছে, সে হচ্ছে, জনগণকে তাড়াতাড়ি মাঠে নেমে আসার জন্য বলেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে যেতে বলেছে, প্রয়োজনে কামানের সামনে শুয়ে বসে পড়তে বলেছে। এইসব কথাবার্তা বলে উস্কানোর চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ আর ধোকা খাইতে রাজি নাই। তাই এই যে ভণ্ড পীর মুর্শিদ পিনাকির কথা কেউ কর্ণপাতি করেনি। তো সেই অবস্থায় আজকে এই খবর পাওয়ার পরে হয়তো গাত্রদাহ শুরু হয়ে যাবে। আজকে হয়তো আবার কোনো প্রপাগান্ডার মেশিন নিয়ে নেমে যাবেন আমাদের এই পিনাকি রঞ্জন চক্রবর্তী, ইলিয়াস হোসাইন সহ এনসিপির মহাজ্ঞানীরা। তো এই মুহূর্তে যারা আসছেন ইন্ডিয়ান সেনা কর্মকর্তা, আপনাদেরকে আমি একটু জাস্ট 100% শিওর হয়ে আমি এটা বলে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আপনার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন গত 10 তারিখে উনি, আজকে ওনার সৌদি সফর ছিল, সেটা বাতিল করে দিয়েছেন। কারণ হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান চলছে তাতে এই মুহূর্তে বিদেশ সফর রিস্কি হয়ে যেতে পারে, তাই তিনি সেটা বাতিল করেছেন। তবে আপনার আইএসপিআর বলছে যে এটা হয়তো আবার রিশিডিউল করা হতে পারে, উনি হয়তো যাবেন, আবারও যাবেন। এর ভিতরে আপনারা জানেন যে 12 থেকে 14 তারিখ ইন্ডিয়া তার একটা ছিল, প্রোগ্রাম ছিল, যেটা আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। সেই সফরও উনি যেতে পারেননি, কারণ ওনার কাউন্টার পার্ট বা ওনার বন্ধু পাকিস্তানকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি, তার কারণে উনিও যাননি। এই অবস্থায় 14 থেকে 16 তারিখ 2 দিনের সফরে ইন্ডিয়ান সেনাবাহিনীর বা ভারতীয় গোয়েন্দা দলের সফর হচ্ছে যে বাংলাদেশে। খবরটা হচ্ছে যে এরকম যে মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের 4 সদস্যের একটি দল মেজর জেনারেল কুন্দন কুমার সিংহের নেতৃত্বে 14 থেকে 16 অক্টোবর ঢাকায় আসছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 8ই আগস্টের দায়িত্ব নেওয়ার পর এটি তাদের প্রথম বড় সফর। তারা সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ ও 10ম ইনফেক্টিক্যাল ডিভিশনের সঙ্গে বৈঠক করবে। তবে জেনারেল জামান জানায় তাদের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করবে না। মানে কে? জেনারেল জামানকে, ওয়াকারুজ্জামান, তিনি ব্যক্তিগত সাক্ষাৎ করবেন না। এবং 10ম ডিভিশনটা হচ্ছে যে আপনার কক্সবাজারে, ওরা ওখানেও ভিজিটে যাবেন এবং ওখানে ভিজিট করবেন। এই হচ্ছে মূল খবর। এখন ঘটনা হচ্ছে যে কেন আপনাদেরকে এই খবরটা কিন্তু এখন চাউর হয়ে গেছে, বা এই খবরটা জানে ইন্ডিয়ার অনেক পত্রিকায় আসছে, যেমন চন্দন নন্দী দাদা, উনি অলরেডি এটাকে ব্রেকআউট করেছেন প্রথমে। এরপর আস্তে আস্তে এখন বাংলাদেশে আমরা করছি, সবাইকে জানাচ্ছি। তো এখন দেখার বিষয় যে এই 4 জন আসার পর কি করে আমাদের এই পাকি গোষ্ঠী, তাদের কি নড়াচড়া হয় বা কি করে, যেহেতু দীর্ঘ 15 মাস পরে আবার ইন্ডিয়ান সেনাবাহিনীর সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছে। খেলা জমে উঠেছে, আপনারা কি দেখছেন, দেখতে পাচ্ছেন? বেশ চমৎকার খেলা জমে উঠেছে। এই খেলারই অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পুরনো কথা এগুলো, যে সেনা কর্মকর্তাদের নামে ওয়ারেন্ট ইস্যু, গতকালকে সেনাবাহিনীর তরফ থেকে প্রেস ব্রিফিং, এবং বলা হয়েছে যে 15 জন সেনা কর্মকর্তা তাদের হেফাজতে আছে। তারা ওয়ারেন্ট কিছুই পাননি, ফেসবুকে দেখে তারা হেফাজতে নিয়েছেন। আজকে খুব বেশি শুনছি গত 2 দিন যাবৎ সেনা হেফাজত। 15 জন কর্মকর্তাকে নিয়ে আসলে সেনাবাহিনী কি করতে যাচ্ছে? আজকে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, সেটি হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে, সেনা হেফাজতে নিয়ে যাবে। বাহ, মানে হাস্যকর সব। ফেসবুকে দেখে হেফাজতে নিলাম, এখন এই হেফাজতকারী তারা আদালতে হাজির করবে। আদালতটা কোন কোর্ট? সিভিল কোর্ট, একটা বিশেষ ট্রাইব্যুনাল। সিভিল কোর্টের সিভিল নিরাপত্তা বাহিনী যারা, বিশেষ করে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে। সেনা হেফাজতে যদি নিয়ে রাখা হয় অফিসারদের, তাহলে এখন পুলিশে হস্তান্তর করার কথা তো নিয়ম অনুযায়ী। এছাড়া সেনা কর্মকর্তারা আসলে গ্রেপ্তার হননি ভাই। আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে কাউকে গ্রেপ্তার করতে হলেও গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে আদালতে তুলতে হয়, এটাই হচ্ছে আইনের বিধান। এবং আইনগতভাবে যথাযথ প্রক্রিয়াগতভাবে তাদেরকে জানানো হয়নি, কিন্তু যে আদালত থেকে নির্দেশ জারি করা হয়েছে সেই আদালত জানে না, চিফ প্রসিকিউটর জানে না, তিনি কৌশলী হিসেবে জানেন না যে কেউ অ্যারেস্ট হয়েছেন কিনা, গ্রেপ্তার হয়েছেন কিনা। আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। গতকালকে ব্রিফিং থেকে তারা জানতে পেরেছেন। আমরা সব ভাষা বিষয়ের উপরে আছি, ফেসবুক থেকে দেখে হেফাজতে নেওয়া, মিডিয়া থেকে দেখে, গতকালকে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং থেকে জানা, কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আবার সেনাবাহিনীও বলেছে যে আনুষ্ঠানিকভাবে আমাদের ওয়ারেন্ট পৌঁছানো হয়নি, পুলিশ আমাদের সাথে যোগাযোগ করেনি। কোথায় আছি আমরা, কোন দেশে আছি? এটি পরিষ্কার যে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন। কালকে তো প্রেস ব্রিফিং দেখে অনেকে হতাশ হয়েছেন, শেষ হয়ে গেল। যারা মনে করছেন এই বিচারটা যথাযথ হচ্ছেন না, নেই বিচার হচ্ছেন না, তারা হতাশ হয়েছেন যে সেনাবাহিনী এই অফিসারদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী পুলিশের কাছে সোপর্দ করবে না। আজকে যেটি জানা যাচ্ছে, প্রথম আলো, বাংলাদেশের প্রধান গণমাধ্যম প্রথম আলো বলছে যে ট্রাইব্যুনালে হাজির করা হবে ক্যান্টনমেন্ট থেকে, তারা ক্যান্টনমেন্টেই থাকবেন। প্রথম আলো রিপোর্টে আরো বলেছে যে কোনো আদালত যদি মনে করে যে ওই জায়গাটাকে বিশেষ অতীতের রেফারেন্স দিয়েছে প্রথম আলো, যেমন 1/11 সময়ে সংসদ ভবনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিংবা বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া ছিলেন, ঠিক তেমনি এই যে সেনা কর্মকর্তারা যারা হেফাজতে আছেন তাদেরকে নিয়ে যদি আইসিটি মনে করে যে ক্যান্টনমেন্টে একটা আলাদা হাজতখানা বা জেলখানা, মানে সবকিছু ধোঁয়াশা। বিচার হচ্ছে সিভিল কোর্টে, একটা বিশেষ ট্রাইব্যুনালে, থাকবেন সেনা হেফাজতে। আজব কিছু, সবকিছু আজব ঘটছে। এগুলো কেন ঘটছে জানেন? রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ক্যান্টনমেন্টে চলমান। ক্যান্টনমেন্ট এখনো আসলে সিদ্ধান্ত নিতে পারেনি যে এদেরকে শপথ করে দেবে, এই অফিসার গুলোকে একদম বিচারের আওতায় আনবে। যার দরুন এখন পর্যন্ত প্রথম আলো নিশ্চয়ই অনুসন্ধান করে রিপোর্টটা করেছে যে সেনা হেফাজতে থাকি তাদেরকে ট্রাইব্যুনালে আনা নেওয়া করা হবে। এবং চাকরি প্রসঙ্গ উঠেছে। গত 6 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে সংশোধন করা হয়েছে, যে কারো বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হলেই তার যে কিছু নাগরিক অধিকার আছে, যেমন নির্বাচনে অংশগ্রহণ করা, জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, রাষ্ট্রীয় পদে যেতে পারবেন না সাধারণ মানুষ, সরকারি চাকরিতে থাকলে অপসারণ করতে হবে। আর্মি অফিসারদের চাকরির কি হবে? এখনো তারা চাকরিরত আছেন। এমনকি গতকালকের প্রেস ব্রিফিংয়েও ব্রিফিংকারী কর্মকর্তা মেজর জেনারেল সাহেব সঠিক উত্তর দেননি। মানে একটা জিনিস বুঝুন যে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে আছে এখনো পর্যন্ত। এই টার্নিং পয়েন্ট উত্তরাতে কত সময় লাগে? 1 দিন, 2 দিন, না 5 দিন? কিংবা ধরুন আগামী 22 তারিখে আদালতে হাজিরার সময় আছে। ক্যান্টনমেন্ট যদি মনে করে যে বেসামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে না, 22 তারিখ পর্যন্ত, শুনানি পর্যন্ত এখানেই থাকতে পারে, ক্যান্টনমেন্টেই থাকতে পারে, ক্যান্টনমেন্ট থেকেই আদালতে হাজির করতে পারে, করে আবার নিয়ে যেতে পারে। আমাদের সব সিদ্ধান্তগুলা খুব ধীরে। আজকাল সেনা কর্তৃপক্ষ ক্যান্টনমেন্টও অনেক স্লো হয়ে গেছে।
আমাদের স্মরণ নেই, আমরা অনেক ছোট ছিলাম বা জন্ম হয়নি, জিয়াউর রহমান কিংবা এরশাদ আমলে প্রতিনিয়ত ক্যান্টনমেন্টে ঘটনা ঘটতো, আমরা ইতিহাস থেকে পাঠ নিয়ে যেটি জানি। এখন কিন্তু ক্যান্টনমেন্টে ওই যে স্পিরিটটা, আমাদের মুক্তিযোদ্ধা অফিসার নেই, আমাদের যুদ্ধ করা কোনো অফিসার নেই, আমাদের চ্যালেঞ্জ নেওয়া কোনো অফিসার নেই, যার কারণে ক্যান্টনমেন্টের সিদ্ধান্তগুলো খুব স্লো, ধীরে। এই জন্য আপনি যে বলবেন যে কালকেই টার্নিং পয়েন্ট আসছে, কালকেই রিটার্ন করছে ঘটনা, না, ঘটনা আরো সময় নেবে হয়তো, যার দরুন সিদ্ধান্ত যে ক্যান্টনমেন্ট থেকে এই ট্রাইব্যুনালে তাদের হাজির করা যায় কিনা, কিংবা আদালত একটা মেকানিজম করে, এখন তো সবকিছু মেকানিজমের, যে ক্যান্টনমেন্টেই একটা হাজতখানা ঘোষণা করা হলো যে ক্যান্টনমেন্টের অধীনেই তারা থাকবে, করে চলতে থাকবে। এদিকে যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আর্মির মধ্যে, 2-4 মধ্যে যদি সিদ্ধান্ত হয়ে গেল, না হলে যদি আরো 15 দিন সময় লাগে, 1 মাস সময় লাগে সিদ্ধান্তে আসতে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন, সরকার থাকবে না সরকার থাকবে না, নাকি এই সিদ্ধান্তগুলা, এই অপশনটা খোলা রাখছেন। এই জন্যই নতুন সিদ্ধান্ত যেটা জানা যাচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া হবে, এটাও নজিরবিহীন। বিচার হচ্ছে বেসামরিক প্রশাসনে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া কেন। এখন দেখার বিষয় যে আর্মিতে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কতক্ষণে ঘটে, সেটা 1 দিনে ঘটে, 2 দিনে ঘটে, 1 সপ্তাহে ঘটে, নাকি 1 মাস সময় লেগে যায়, নাকি এইভাবে অনন্তকাল চলে। এটা একটা অ্যাবনর্মাল বাংলাদেশ, এটা বলার অপেক্ষা রাখে না। এখন আমরা নিশ্চয়ই দেখব প্রতিনিয়ত গুজব, প্রপাগান্ডা, সেনা শাসন আসছে, অভ্যুত্থান হচ্ছে, সেনা শাসনটা যেন না আসে। কারণ সেনা শাসন এলে এক বিপদ থেকে আর এক বিপদের মাঝে বাংলাদেশ পড়ে যাবে। ইউনূস চলে গিয়ে সেনা শাসন এলে সকল রাজনৈতিক কার্যক্রম এমন হতে পারে 2-3 বছর বন্ধ, 5 বছর বন্ধ, সেনা শাসন কন্টিনিউ চলছে মিয়ানমারের মতো। কাজেই সেনা শাসন নয়, একটি তত্ত্বাবধায়ক সরকার আসুক, কিংবা সেই 2006-এর 111 সরকার আসুক, এসে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ, এই মেঘটা দূর করুক, আমরা সেটাই প্রত্যাশা করি। সেনা শাসন প্রত্যাশী নয়। এবং যে সরকারটি আসবে সেই সরকারটিকে যেন 111 কালের যে সেনা সমর্থিত সরকারটি ছিল, সেই সরকারটিকে যেভাবে সেনাবাহিনী তখনকার মঈন আহমেদ যে সমর্থন, যে শক্তি জুগিয়েছিল, তেমন শক্তি যেন যোগায়।